দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছিলেন ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টক। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমরা আলোচনা করছি যানজট, অর্থনৈতিক ক্ষতি ও উত্তরণের করণীয় নিয়ে। জনাব আবুল কালাম আজাদ, বিরতির পূর্বে আপনার কাছ থেকে আমি সুপারিশ আকারে জানতে চাচ্ছিলাম যে আসলে এই জায়গাগুলো থেকে উত্তরণের উপায়, এবং আমরা কিন্তু একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। সেটা সবাই বলছে যে পরিবহন ব্যবসায়ীরা তাদের গণপরিবহনের পরিমাণ কমিয়ে দিচ্ছে, প্রচুর পরিমাণে প্রাইভেট গাড়ি বেরিয়ে যাচ্ছে। ওদিকে পৃথিবীর সব জায়গায় যেটা দেখা যায়, দ্রুত পরিবহন করার জন্য যে আপনার ট্রেন সার্ভিস, সেগুলোও আস্তে আস্তে আপনার কমে যাচ্ছে, কি এক যেন আপনার অদৃশ্য কারণে। তো এই জায়গাগুলোতেও আপনি সুপারিশ সবকিছু নিয়ে জানতে চাচ্ছি। দেখুন, আপনি খুব সুন্দর কথা বলেছেন। আমরা কিন্তু কিছু জিনিস আছে, যেমন কিছু কাজ করলে 25% যানজট কমে যাবে, কিছু জিনিস, এবং যে কাজগুলি করলে 25% যানজট কমে যাবে, এর জন্য কোনো টাকা খরচের দরকার হবে না, এর জন্য পয়সা খরচ, অর্থ ব্যয় হবে না। যেমন ধরুন আপনার কার পার্কিং, মতিঝিল এলাকায় বলুন, ঢাকা শহরের যেখানেই বলুন, যে জায়গায় বলুন, রাস্তা দিয়ে যে দিক দিয়ে যাচ্ছেন আপনি দেখবেন রাস্তার দুই সাইডে কার পার্কিং আছে। এই রাস্তার পাশে কার পার্কিং হবে না। দ্বিতীয় হইল এই যে স্কুল, ঢাকা শহরে আপনার বিকারুন্নেসা ধরুন, উত্তরায় কলাস্টিকা ধরুন, ক্যান্টনমেন্টের মধ্যে শহীদ আনোয়ার আছে, ধানমন্ডিতে অনেক স্কুল, ইউনিভার্সিটি, কলেজ হয়েছে। এইগুলি স্কুলগুলি বিভিন্ন জায়গায় স্টপেজ দিবে, তারা স্কুল বাস কিনবে, স্কুলগুলি যেভাবে টাকা নিচ্ছে, একটা স্কুলের জন্য বাস কিনা, তাদের যে যদি 500 ছাত্র থাকে, 500 ছাত্রের জন্য বাস কিনবে এবং 500 ছাত্রই বাসে আসবে। এই একটা জিনিস। আর একটা হলো রোড দখল, বিভিন্ন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল দিয়ে রোড দখল করে রাখে, এই একটা জিনিস। আরেকটা, আপনি পুরান ঢাকায় সদরঘাটের দিকে যখন যাবেন, আপনি গুলিস্তানটা পার হবেন, দেখবেন রাস্তার দুই পাশে প্রচুর পরিমাণে ঠেলা এবং ভ্যান গাড়ি। এই যে অবস্থায়, এইগুলি যদি আপনি পরিচ্ছন্ন করেন, আর ট্রাফিক সিস্টেম, ওই স্যার বলছেন যে সিটি কর্পোরেশনের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এই যে বাতির বেলায় এই ইঞ্জিনিয়ারিং এর দুর্বলতা, এই ট্রাফিক সিস্টেম, এবং এইটুকু যদি করা যায়, এতে পয়সার দরকার পড়ে না, যানজট এমনি 25 থেকে 30 ভাগ কমে দিব। জি, আমি আপনার কাছে পরে হয়তো আবার আসবো। জনাব হাসান মনসুর, যানজট নিরসনে সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন রকম পরিকল্পনা এবং উদ্যোগের প্রতিশ্রুতির কথা বলেছেন। আসলে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেবার ক্ষমতা বা কর্মপরিসর তাদের আসলে কতটুকু আছে, আমি আগে যেটা এবং কাজ করার সুযোগ আসলে কতখানি? আমি আগে যেটা বলেছিলাম যে ক্ষমতা দুই রকমের, আর্থিক ক্ষমতা এবং আইনগত ক্ষমতা। আর্থিক ক্ষমতার দিক থেকে তাদের খুব একটা কিছু নাই। পুরো ঢাকা শহরের রেভিনিউ হচ্ছে 2000 কোটি টাকা। 2000 কোটি টাকা আমাদের যে ধরনের আমি বলবো করাপশন আছে, তার সাথে যে ধরনের উদাসীনতা আছে, সব মিলিয়ে এটাতে খুব একটা কিছু করা যায় না। আমাদের হোল্ডিং ট্যাক্সকে যদি তারা না বাড়াতে পারে, তারা যদি সেখান থেকে আরো উদ্বৃত্ত রেভিনিউ না আনতে পারে, তাহলে কিন্তু এই 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 রাজধানীকে সচল করা সম্ভব নয়। সচল শুধু না, আরো পরিষ্কার রাখা, সচল করা, আরো অনেকগুলো তাদের এজেন্ডাতে আছে, সবগুলোই সঠিক, কিন্তু পয়সা কোথাও নাই। এটা একটা বড় জিনিস, যেদিকে তাদের নজর দিতে হবে। সিটি কর্পোরেশন তাদের নিজেদের আয় কিভাবে বাড়াতে পারে? তাদের মেইন আয় হচ্ছে যে ওই হোল্ডিং ট্যাক্স গুলো। হোল্ডিং ট্যাক্স যদি তারা পিরিয়ডিক্যালি আপগ্রেড না করে, তাহলে কিন্তু রেভিনিউ আসবে না। আমাদের সমস্যাগুলো অনেক বহুবিধ, এবং এখানে সরকারকে হস্তক্ষেপ করাতে হবে। সরকারকে উদাসীন বসিয়ে রাখিয়ে যেটা করতে পারে আমাদের মেয়ররা, তারা সরকারের কাছে যে জনগণের স্বার্থে আবেদন নিয়ে যাবে এবং এই বিষয়ে একটা জন আন্দোলন গড়ে তুলতে পারে, যেটাতে সরকার চাপে পড়বে, এবং সেটা হতে পারলে এটা সম্ভব। এবং আমাদের সমস্যাগুলো বহুবিধ, যেটা প্রফেসর সাহেব ঠিকই বলেছেন, যে এক নম্বর করা সম্ভব, প্রত্যেকটা রেল লাইনের উপর দিয়ে বা নিচ দিয়ে সড়ক চলে যাবে, রেল যাবে রেলের মতো, গাড়ি যাবে গাড়ির মতো। কেন তারা একজনের সাথে ইন্টারাক্ট করবে? আমার হাতির ঝিল থেকে আমি ওইদিকে যেতে পারি না, আমার প্রতিবন্ধকতা। ঢাকা শহরের মেইন প্রবলেম হচ্ছে যে আন্ডারপাস, ওভারপাসের প্রবলেমটাকে, যেটা খুবই সহজ, খুবই কয়েক কোটি টাকা খরচ করলে পরে জিনিসটাকে করে ফেলা যায়, কিন্তু আমরা করি না। তা এটা একটা বড় জিনিস, যেটা অল্প খরচে সম্ভব, ইন্টারভেনশন করতে চাইলে সরকার করতে পারে। মাস ট্রানজিট তো অবশ্যই লাগবে আমাদের, সেটা নিয়ে আমরা অযথা সময় ক্ষেপণ করা হয়েছে। জাপানি উদ্যোগে যেটা হচ্ছে সেটা হোক, এবং আরো এরকম আরো 10টা হলে পরে আমরা অনেকখানি স্বস্তি পাবো। স্কুল ট্রানজিট সিস্টেমে
স্কুল যেটা আপনি সঠিকভাবে বলেছেন, এখানে আরেকটা জিনিস করতে হবে, জোনিংটা করতে হবে। Zoning স্কুল ক্যানট টেক স্টুডেন্ট। আমি উত্তরাতে বসে আমি এনরোল করতে পারবো না ধানমন্ডির, আমাকে উত্তরার লোককেই এনরোল করতে হবে এবং অনলি উত্তরাতে। এটা আইনগতভাবে যদি করে দেয় কালকে অটোমেটিক্যালি আননেসেসারি ট্রান্সপোর্টেশনটা কমে যাবে। 3 নম্বর হচ্ছে পাবলিক পার্কিং। আমি ডিমান্ড করতে পারি না যে আমি পার্কিং করতে পারবো না। আমার পার্কিং করার জায়গাটা কোথায়? বনানীর ভিতর দিয়ে, গলির ভিতর দিয়ে গেলে দেখা যায় 2 দিকে গাড়ি পার্ক করা, মাঝখান দিয়ে একটা সড়ক চলে এবং আরেকটা গাড়ি আসলে আটকে যায় সবাই। তারপরে আসেন আপনি প্রাইসিং পলিসি। 5,000 থেকে কমে গাড়ি 3,500 হয়েছে, এটা কিন্তু একটা ইকোনমিক রিয়াকশন টু দ্য প্রাইসিং পলিসি। আমি যদি গাড়ির ভাড়া না বাড়াই কিন্তু আমার গাড়ির কমিউটিং টাইম যদি 3 গুণ লাগে, যেটা 1 ঘন্টার আধা ঘন্টার জায়গায় আমার 1.5 ঘন্টা লাগে বা 2 ঘন্টা লাগে, তাহলে তো আমি পোষাতে পারবো না। ফলে ভাঙা গাড়িগুলো ঢাকাতে থাকবে, ভালো গাড়িগুলো চলে যাবে। ফাইনালি আমি যেটা বলবো, দুটো জিনিস, যে ড্রাইভারদের ট্রেনিং দিতেই হবে। আমাদের 90% 95% ড্রাইভার, ইনক্লুডিং আমার নিজের ড্রাইভার, অশিক্ষিত, পড়তে জানে না, কোনো সাইন তারা বুঝে না, তারা ইনটিউশনের উপর গাড়ি চালায়। হোপফুলি আমাদের মেয়ররা এইসব বিষয় নিয়ে সরকারের সাথে সিরিয়াস ডিসকাশন করবে এবং সরকারের কাছ থেকে তাদের দাবি দেওয়া আদায় করে নিতে পারবে, তা না হলে কিছু করতে পারবে না। জি, ধন্যবাদ জনাব শামসুল হক। যানজট নিরসনে সিটি কর্পোরেশন নির্বাচনে এই যে মেয়ররা আসবেন, তাদের আসলে ক্ষমতার পরিধি কতটুকু আছে আসলে যানজট নিরসনে? আমি বলবো খুবই সামান্য, খুবই সামান্য। একটা রাজধানী শহরে এই যানজটের যে ডায়নামিক্স, যেই সব কারণে যানজটগুলি ঘটে, সেই কারণগুলি নিয়ন্ত্রণের ক্ষমতা কিন্তু তার হাতে নাই। মেয়ররা যদি প্রথমে এসে একটা কাজ করতে চান যে আমার ফুটপাত দখলমুক্ত আমি করে, পার্কিং অবৈধতা মুক্ত করে, রাস্তার যে সাইড ফ্রিকশন বলে, অর্থাৎ পূর্ণ মাত্রায় আমি তাকে যদি ব্যবহার করতে চাই, তাহলে গেলে সরাবো। কাকে দিয়ে সরাবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে। ওরা কিন্তু ওনার নিয়ন্ত্রণে নাই, ওনারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। তাহলে উনি চাচ্ছেন, কিন্তু করবেন কাকে দিয়ে? মেয়র কিন্তু এই জবাবদিহিতাটা সেই এনফোর্সমেন্ট থেকে পারবে না। তো একটা শহরে আমরা আইন কানুন কিন্তু আমাদের কম নাই, সুপারিশমালা অনেক আছে, কিন্তু আমি যদি নিয়ন্ত্রণ করতে না পারি, ব্যবস্থাপনাটা যদি আমি করতে না পারি, এবং সড়কটা যদি আমার ওনারশিপে না হয়, ভূমি ব্যবস্থাপনা যদি আমার ওনারশিপে না হয়, তাহলে আপনি কি কন্ট্রোল করবেন? তবে আমি চমৎকার একটা কথা উনি যেটা বলছেন আর কি, আমি ওনার সাথে একমত, যে এই যে ওনারা বুঝে না বুঝে হোক এই যে প্রতিশ্রুতিগুলি দিচ্ছে, ওনারা কিন্তু নির্বাচিত হলে পরে কিন্তু একটা চাপ ফিল করবেন যে আমি তো এই কমিটমেন্টগুলি দিয়ে আসছি। ভাগ্যক্রমে যদি সরকারি দলের কেউ আসে, তাহলে উনি হয়তো এই যে ক্ষমতায়ন যেটাকে বলা হয়, একটা তো হতে হবে নিরপেক্ষ হতে হবে, এবং ক্ষমতা কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন হতে হবে, যেটাকে আমরা বলি নগর সরকার, অর্থাৎ মেট্রোপলিটন গভর্নমেন্টের যে রোল মডেলটা আমাদের মেয়র হানিফ সাহেব নিয়ে আসছিলেন, উনি কিন্তু হঠাৎ করে এটা আনেননি। উনি বাইরে যখন গেছেন মেয়র হিসাবে, দেখছেন যে একটা মেয়রের কি ক্ষমতা থাকে। সে একটা মুখ্যমন্ত্রী হয়ে যায়, একটা গভর্নর, এবং তার আন্ডারে কিন্তু প্ল্যানিং, ডেভেলপমেন্ট, অপারেশন, মেইনটেনেন্স, এনফোর্সমেন্ট, কে কাকে শোল্ডার শ্রাগ অফ করবে যে আমি এটা আমার কাজ না, এটা ওনাদের কাজ, এটা প্রত্যেককে জবাবদিহি করতে হবে। সেই জন্যই আমি বলবো এটা ডিবেটের ব্যাপার না, সমীক্ষার থেকে ন্যাচারালি আসছে যে এই বাংলাদেশের নগর উন্নয়নে, শুধু ঢাকা না, চিটাগং, যে কোনো জায়গায় আরবানাইজেশন হচ্ছে, সেখানে হচ্ছে হলো গিয়ে ওভারল্যাপিং দায়িত্ব, কে কি কাজ করবে, কোনো পরিকল্পনার ছাপ নাই, এবং সমস্যা খালি তৈরি করছে। সেই জন্যই সেখানে বলা হয়েছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা নগর সরকার যদি হয়, কাছে সব ক্ষমতা, জনগণ কিন্তু তার কাছে যেতে পারত। এখন যাবে ইলেকশনের পর, কি আপনি প্রতিশ্রুতি দিয়েছেন, পারলেন না কেন? উনি বলবেন আমি বসার পর টের পেলাম আমার কোনো প্রশাসনিক ক্ষমতাও নাই, আর্থিক স্বাধীনতাও নাই, আমাকে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপরে ঘুরতে হচ্ছে। এইভাবে করলে কিন্তু একটা অন্তত রাজধানী শহরের মতো যেই জায়গায় পরিবহন চাহিদা দিন দিন বাড়ছে, এই সমস্যা সমাধান করা যাবে না রিয়েক্টিভ মেজারে। এখানে প্রোঅ্যাক্টিভ, এট দ্য এন্ড অফ দ্য ডে সরকারকেই কিন্তু, আমার মনে হয় মেয়রদেরও চাওয়া উচিত না, বিবেকবান সরকার, এবং রিপোর্টগুলিকে কেন বলা হচ্ছে সেগুলি যদি একটু স্টাডি করে, ওইটাও তো সুপারিশমালা,
কেন সুপারিশটা দেওয়া হলো সেটা যদি একটু বোধগম্য হয়, তাহলে আমার মনে হয় সরকারকেই রাজধানী শহরটাকে যদি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি আমরা না করতে পারি, বসবাসযোগ্য যদি নগরী না করতে পারি, তো উন্নয়ন দিয়ে তো কোনো লাভ নাই। আমার তো ইমেজ বাইরে চলে যাবে যে আমাদের একটা আনসিভিলাইজড কান্ট্রি, আমরা বসবাসযোগ্য নগরী তৈরি করতে পারি না। জনাব আবুল কালাম আজাদ, আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে, যে যানজট নিরসনে নির্বাচিত নতুন মেয়র এবং কাউন্সিলরদের কি করণীয়, এটা একদম একবারে আমি শর্ট করতেছি। যেমন আমি আগেই বলেছিলাম যে পার্কিং, দ্বিতীয়ত আমি বলেছি যে রাস্তার পাশের যে আপনার ময়লা টয়লা যেগুলি থাকে, আমার এটা করতে হবে। এটা একটা ক্ষেত্রে সম্ভব হয় সাধারণত, স্যার একটু বলছেন, মেয়র যদি সরকারের সাথে মেয়রের যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে সরকারের কাছ থেকে একটু ড্যাশিং পুশিং দিয়ে, যেটা আমাদের দেশে আদায় করে নেয়, ওইভাবে আদায় করা হয়তোবা সম্ভব হবে। এবং সেই ক্ষেত্রে আপনার দেখুন, ওনাকে প্রথমেই করতে হবে পার্কিং এবং এই জবরদখল, ফুটপাত ক্লিয়ার এবং ফুটপাতের পাশে বাস বে তৈরি করা। বাস দেখুন, একটার পিছনে একটা যাত্রী উঠাইতেছে নামাইতেছে, কোন জায়গায় কোন যাত্রী উঠাচ্ছে, কোন জায়গায় কোন যাত্রী নামাচ্ছে, এর কিন্তু কোনো শ্রী নাই। জি, ধন্যবাদ জনাব হাসান এইচ মনসুর। বুলেট আকারে যদি বলেন যে মেয়র এবং কাউন্সিলরদের প্রতি আপনার পরামর্শ যানজট নিরসনে। আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে চিনি এবং তাদেরকেও বলিও সেই কথাগুলো, যে আপনারা তো প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু পারবেন কতখানি এবং কোথায় আপনারা প্রথমে ধরতে পারেন। আমি মনে করি যে ওনারা যে সক্ষমতা, তাতে স্বল্প ব্যয়ে যেগুলো করা সম্ভব জন উদ্বুদ্ধকরণের মাধ্যমে, সেটা হচ্ছে যেমন ফুটপাতগুলো পরিষ্কার রাখা এবং জনগণ যাতে ওখান দিয়ে যেতে পারে, পার্কিং এর ব্যবস্থাটাকে একটু উন্নত করা, আইন কিছুটা প্রয়োগ করে, রাস্তা আমাদের শহরটাকে পরিষ্কার করা, এগুলো কাজ ওনারা করতে পারবেন যদি সদিচ্ছা, যেটার জন্য অর্থ কিংবা অর্থের প্রয়োজন হবে না, জনমত নিয়েই এটা করে ফেলতে পারবে। কিন্তু বড় জিনিস যেখানে অর্থের প্রয়োজন হবে, সেখানে কিন্তু সরকারের সহযোগিতা ছাড়া কোনো মতেই কিছু করা ওনাদের পক্ষে। ধন্যবাদ জনাব শামসুল হক। বুলেট আকারে যদি বলেন যে আমাদের নির্বাচিত মেয়র এবং কাউন্সিলর, তাদের আসলে কি করণীয়? ওনারা খুব বেশি একটা করতে পারবেন না, তবে আমি বলবো ওনারা যতটুকু করতে পারেন, আমি সেইটা দৃশ্যমান দেখানোর জন্য ঢাকায় ফুটপাতটাকে যদি দখলমুক্ত করতে পারেন, ঢাকার নাগরিক সুবিধা হিসেবে যে পার্কগুলি ছিল সেগুলি এখন অবৈধ দখলে চলে গেছে, অনেকে সবুজের কথা বলছেন, ঢাকাকে সাজাবেন সবুজ করে, সেগুলি যদি তারা যদি করতে পারেন। পাশাপাশি উনি যেটা বললেন যে পার্কিং এর যে আমাদের সমস্যা, সেই পার্কিং এর সমস্যাটা যদি সমাধান করতে পারেন, এবং আমি সবচেয়ে বেশি বলবো নগর ভবনের আশেপাশের চেহারাটা দেখলেই কিন্তু বোঝা যায় ঢাকা কেমন বিশৃঙ্খল কেমন হবে। উনি যদি অন্তত আশেপাশের জায়গাটার মধ্যে সুশৃঙ্খল একটা ট্রাফিক ব্যবস্থা তৈরি করতে পারেন, সামনের পার্কটা যদি অন্তত সুন্দর করতে পারেন, এগুলি হলো কেস স্টাডি হিসেবে যদি করেন, এবং আমি বলবো উনি যেন আইসোলেটেড না হয়ে যান, উনি যেন প্রায় ঘন ঘন তার নগরবাসী যারা আছে তাদের আকাঙ্ক্ষা কি, তারা কি চায়, এবং পেশাদারী লোক যারা আছে তাদের সাথে বসে যদি কি করণীয় পরিকল্পনার সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে। এবং এই পার্টিসিপেটরি সিস্টেম যদি হয়, অর্থাৎ আমি জনগণকে সাথে নিয়ে যদি উন্নয়নে যাই, তাহলে জনগণ কিন্তু তাদেরকে আমি বলবো সাপোর্ট দিবে এবং এটা উন্নয়নটাও কিন্তু টেকসই হবে। আর দীর্ঘমেয়াদী কিছু করতে চাইলে পাশাপাশি জনগণকে সাথে নিয়ে নগর সরকারের যে রূপরেখা, এটা একটা সময়ের দাবি, এটাকে কিন্তু আমাদের এটাকে বাস্তবায়ন করতে হবে তাদের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য। দর্শক, বহুদিন ধরে নগরীর সড়কগুলোর উন্নয়ন, পরিবর্ধনে পরীক্ষিত যথেষ্ট পরিকল্পনা ও দূরদৃষ্টির অভাবে অপরিকল্পিতভাবে যে পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে, তা আজ নগরীকে ক্যান্সারের মতো গ্রাস করছে। এভাবে চলতে থাকলে আগামী দিনগুলোর পরিস্থিতি যে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই যত দ্রুত সম্ভব উন্নয়নমূলক কাজের সমন্বয় সাধনের মাধ্যমে নগরীর সড়কগুলোর সংস্কার ও উন্নয়ন করতে হবে, গণপরিবহন বাড়াতে হবে এবং প্রশাসনের বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাজধানী কেন্দ্রিক জনসংখ্যার চাপ নিয়ন্ত্রণ করে যানজট নিরসনে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বোপরি উভয় ঢাকা
এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নির্বাচিত নতুন মেয়র, কাউন্সিলর এবং সরকারের সংশ্লিষ্টরা যানজট নিরসনে সমন্বিত কার্যকর উদ্যোগ নেবেন এই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আমি সৈয়দ আশিক রহমান। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ।